মানুষ বিশ্বাসে ভালোবাসার ঘর বানায়। আমাদের সম্পর্কে বিশ্বাস শব্দটা অনেক আগেই শেষ হয়ে গেছে। খালি ঘরটার কোনো মূল্য নেই আমার কাছে। আপনার মাও তো অবিশ্বাসের ঘর না বেঁধে একা জীবন পার করছেন। আমি পারবো ওনার মতন করে একা থাকতে। আপনি আমাকে ছেড়ে দিন। মায়ার বাকি কথা শেষ করার আগেই হৃদের দীর্ঘ সময়ের নীরবতা ভাঙল। মুহূর্তের মাঝে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হৃদের হাতের কফির মগটা ফ্লোরে পড়ে। মায়া ভয়ে দুকদম পিছিয়ে যেতেই হৃদ হুঙ্কার ছাড়ার মতন গর্জিয়ে উঠে বলল। সামনে থেকে যা রিত। হৃদের কথায় মায়াও তেজ দেখিয়ে বলল। যাবই তো। আপনার মতো লোকের সামনে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি কালই আম্মুর কাছে ঢাকা চলে যাব। মায়া তেজ দেখিয়ে হনহন করে রুমে চলে যেতেই তীব্র ভাঙচুরের শব্দ হলো বারান্দায়। হৃদের তোলপাড়ে মায়াও ভয় পেল। এগিয়ে গিয়ে হৃদের কাছে না গিয়ে জেদ দেখিয়ে শুয়ে পড়ল বিছানায়। দীর্ঘ মনোমালিন্যে মায়া আবারও ফুপিয়ে কেঁদে উঠল। একটা সময় হৃদের ভাঙচুরের শব্দ থেমে গেল। পরিবেশ শীতল হলো। অন্ধকার কক্ষে মায়ার নাক টানার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ হলো না। মায়া বুঝতে পারলো হৃদ মায়ার শেষ কথাগুলো শুনে হয়তো ক্ষেপে গেছে। হৃদ আগেই মায়াকে সাবধান করেছিল ছাড়াছাড়ি শব্দটা যেন মায়া কখনো হৃদের সামনে উচ্চারণ না করে। অথচ মায়া রাগের বশে হৃদকে বারবার ছাড়াছাড়ির হুমকি পর্যন্ত দিয়ে এলো। বেশ করেছে মায়া ছাড়াছাড়ির কথা বলেছে। এই লোক এটারই প্রাপ্য। মায়া এই লোকের সঙ্গে কখনো সংসার বাঁধবে না। কাল কেউ মায়াকে নিয়ে না গেলে মায়া একাই চলে যাবে ঢাকা। তারপরও এই লোকের সঙ্গে এক ঘরে থাকবে না। মায়া দীর্ঘ ফুপানিতে ঘুম ধরছে না। ভিতরকার কষ্ট যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে অভিমানে। এর মধ্যে হঠাৎ এসে হৃদ ধূপ করে শুয়ে পড়ল বিছানায়। এতে মায়ার শরীর ঝাঁপকিয়ে উঠল বিছানার কম্পনে। মায়া হৃদকে এড়াতে চেয়ে আরো চেপে গেল বিছানার পাশে। শরীর বটে কুঁজো হয়ে যেতেই হঠাৎ হৃদ ঝটকা মেরে টানলো মায়াকে। মায়ার পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই তীব্র থেকে তীব্রতর ছটফট করলো মায়া হৃদকে ছাড়াতে চেয়ে। অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে মায়া আওড়ালো। অসভ্য লোক, ছাড়ুন আমাকে। ছোবেন না আপনি আমাকে। আমি থাকবো না আপনার সাথে, ছাড়ুন। হৃদ পিছন থেকে মায়াকে দুহাতে চাপটে জড়িয়ে মায়ার দোপা বাঁধলো নিজের পায়ে। মায়ার মাথায় গা চেপে স্পষ্ট করে আওড়ালো। দীর্ঘদিনের অঘুমা আমি বউ, আমাকে একটু ঘুমাতে দে। তোর বিরহে পাগল আমিও হয়েছি। তোর অসুখ আমাকেও ছুঁয়েছে। ভিতরটা পুড়ে ছারখার হয়েছে। এবার একটু শান্তি দে। একটা সুন্দর সকালের সূচনা। বিছানায় শোয়া মায়া ঘুম থেকে উঠে হৃদকে কোথাও দেখতে পেল না। মাথা তুলে পাশের জায়গাটা খালি দেখে উঠে বসলো মায়া। গায়ের ওড়নাটা পাশ থেকে নিয়ে জড়াতে জড়াতে খালি পায়ে নামলো মেঝেতে। দেওয়াল ঘড়িতে তাকিয়ে এক পলক সময়টাও দেখে নিল। সকাল 8:23। কাল এসেছে পর থেকে মায়া এই ঘর হতে বের হয়নি। বাড়ির বউ এত বেলা করে শুয়ে থাকাটা দৃষ্টিকটু দেখায়। যদিও মায়াকে বলার মতো কেউ নেই, তারপরও মায়ার উচিত ছিল অসুস্থ শ্বশুরের একবার অন্তত খোঁজ নেওয়া। মায়া দ্বিধা নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখে পড়ল ডাইনিং এ বসা রাদীপ, আরাফ খান আর নিহাল খানকে। সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। সবাইকে একত্রে দেখে মায়া খানিকটা দ্বিধাবোধ করলো নিচে নামতে। হেনা খান দাঁড়িয়ে সবাইকে খাবার খাওয়াচ্ছেন, আবার কিচেন হতে এটা সেটা এগিয়েও আনছেন। তবে হৃদকে আশেপাশে কোথাও দেখা গেল না। চঞ্চল রাদীপ খেতে খেতে দেখলো মায়াকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে। খাওয়া বন্ধ করে তক্ষুনি ডাকলো মায়াকে। ভাবি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমাদের সাথে বসে নাস্তা করুন। রাদীপের ডাকে সকলেই তাকালো সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। একত্রে এতগুলো মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে যেতে মায়া জড়তায় সিটিয়ে মাথার ও কাপড় টানতেই মায়াকে দ্বিতীয়বারের মতো ডাকলো হেনা খান। এদিকে আয় মায়া, নাস্তা করবি? তোর ওষুধ আছে, আয় তাড়াতাড়ি। মায়া জড়তায় পা ফেলে সেদিকে এগোলো। মায়া অন্য একটি খালি চেয়ার দেখে সেটাতে বসতে চাইলে আরাফ খান বাধা দিয়ে নিজের পাশের চেয়ারটা দেখিয়ে মায়াকে বসতে বলে তিনি বললেন, তুই আমার পাশে বসো তো মায়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে, বুঝলে? বসো বসো। মায়া জড়তার পায়ে এগিয়ে এসে আরাফ খানের পাশে চেয়ারটায় বসতেই গম্ভীর মুখ খুললেন নিহাল খান। তিনি মায়ার উদ্দেশ্যে বললেন, কেমন আছেন আম্মু? আপনার শরীর ভালো আছে? মায়া জড়তায় সিটিয়ে মিহিস্বরে বলল, জি আব্বু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আল্লাহ রাখছেন ভালো। তবে রাতে আপনার অপেক্ষায় ছিলাম, শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন।
মাথা ব্যথা কমেছে আপনার? মায়া রাতে হৃদের সঙ্গে রাগ করে ঘর হতে বের হয়নি, সেটা হৃদ বাদে অন্য কেউ জানে না। স্বামীর উপর রাগ থেকে মায়া রাতে কারো সাথে দেখা বা কথা বলেনি। মায়া মনে মনে বেশ অনুতপ্ত হলো রাতের ব্যাপারটায়। তবে মায়া রাতে অসুস্থ ছিল না, বরং ভালোই ছিল। কিন্তু নিহাল খান যখন বলেছেন মায়া অসুস্থ, ওর মাথা ব্যথা ছিল, তার মানে কেউ নিশ্চয়ই ওনাকে মায়ার ব্যাপারে এটাই বলেছেন। মায়া জড়তা নিয়ে বলল, জি। নিহাল খানের খাওয়া শেষ। তিনি পাশ থেকে টিস্যু দিয়ে মুখ মুছে রাখতে রাখতে মায়ার উদ্দেশ্যে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল আম্মু। জি বলুন। নিহাল খান সময় নিয়ে মায়ার উদ্দেশ্যে গুছিয়ে বলল, আসলে আমি আমার পরিবারের সকলকে অনেক অনুতপ্ত আপনার প্রতি। আপনার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমি খুবই লজ্জিত। সত্যি বলতে আমরা আমাদের ছেলের জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম সে সময়। সেজন্য আপনার খেয়াল করতে পারিনি আমরা। ছেলের বুক ভরা তাজা রক্ত দেখে আমাদের দুনিয়া ঘুরে গিয়েছিল। কি করব, কি করা উচিত ছিল তখন এই মুহূর্তে সব ভুলে শুধু ছেলের জন্য পাগল হয়েছিলাম। আমরা আসলে বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনি এতটা ভুক্তভোগী হবেন। নিহাল খানের কথায় মায়া তৎক্ষণাৎ বুঝতে পারল না কি উত্তর দেবে। মায়া কি ওর শ্বশুরের কথাই ঠিক আছে বলবে নাকি চুপ থাকবে? মায়াকে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁসফাঁস করতে দেখে নিহাল খান মায়ার ভিতরের অবস্থা বুঝে নিয়ে তিনি বললেন, সমস্যা নেই আম্মু, আপনার কিছু বলতে হবে না। তবে কথা দিচ্ছি আপনাকে আপনার যোগ্য সম্মান দিয়ে রাখবো এই পরিবারে। দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেই খেয়ালও রাখবো আমরা। আপনি আমাদের ওপর শেষবারের মতো বিশ্বাস করতে পারেন। কথাগুলো শেষ করে তিনি খাবার শেষ করে উঠে গেলেন বাইরে। বাহিরে লোকেদের ভিড় জমেছে, তাদের নিয়ে সমাবেশে বের হবেন তিনি। আজ একটা পার্টি দলের সমাবেশ আছে ওনাদের। নিহাল খান চলে যেতে যেতে ওনার কানে এলো রাদিফের কথা। রাদিফ মায়ার উদ্দেশ্যে বলছে, ভাবি, সকাল থেকে আম্মা আপনার খোঁজে 10 বারের বেশি ফোন দিয়েছে আমাকে। এতবার তো আম্মা আমাদের খোঁজেও ফোন দেয় না, যতটা আপনার খেয়ালে দেয়। ভাবছি আমার হাতের ফোনটা আপনাকে দিয়ে যাব। আমাদের থেকে আম্মু আপনার চিন্তা বেশি। আপনি আমাদের বোন হলে আরও ভালো হতো ভাবি। অনেক আদরে থাকতেন আপনি। হৃদ ভাই আর আম্মু আপনাকে একটু শাসন করলো, আমি আর আম্মু কিন্তু আপনাকে অনেক আদর করতাম ভাবি। হৃদ ভাই আপনার বড় ভাই হতো আর আমি ছোট ভাই, বিষয়টা মজার না? কথাগুলো বলেই রাদীপ জিভ কামড় দেওয়ার মতো করে নিজের কথাটা নিজেই সংশোধন করে বলল, সরি, ভুলে বলে ফেলেছি, ভুল বলেছি। হৃদ ভাই আপনি ভাই বলতে পারবেন না। হৃদ ভাই আপনার জন্য যে পাগল মানুষ, আল্লাহ! ভাই যদি শুনে আমি আপনাকে বোন বানানোর স্বপ্ন দেখছি তাহলে আমার রক্ষা নেই। আউট। হৃদের গম্ভীর গলার ধমকে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তাকালো রাদীপ। হৃদকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলো হৃদ রাদীপের কথাগুলো শুনেছে এতক্ষণ। রাদীপ উঠে দাঁড়াতে দাঁড়াতে বোকার মতো হেসে বলল, আরে ভাই, আমার কোনো দোষ নেই, এত বুঝলে। এসবে ভাবি আমাকে ও বলল ওনার নাকি তোমাকে মামা বানানোর খুব ইচ্ছে ছিল, অথচ তুমি যে ভাবির বাচ্চার বাবা হতে ইন্টারেস্ট সেটা উনি বোঝে না। তুমি একটু বুঝিয়ে বলো তো, এমন দুষ্টু ইচ্ছা কেন ভাবি না রাখে? তুমি কি তাতে কষ্ট পাও? রাদীপ দুষ্টু হেসে চলে যেতেই হৃদ মায়ার দিকে তাকালো। মায়া হা করে রাদীপের দিকেই তাকিয়েছিল। কি সুন্দর গুছিয়ে মিথ্যা বলে রাদীপ। রাদীপ চলে যেতেই মায়া দৃষ্টি ঘোরাতে গিয়ে হৃদের সঙ্গে চোকাচোকি হতেই মায়া তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নতমস্তিষ্কে বসে পড়ল চেয়ারে। হৃদ মায়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে মায়ার পাশের খালি চেয়ারটায় বসতে চাইলে পুনরায় বাধা দিলেন আরাফ খান। তিনি হৃদকে নিজের পাশের চেয়ারটায় বসতে বললে হৃদ অগ্রাহ্য করে মায়ার পাশের চেয়ারটায় বসে পড়ল। আরাফ খান চেয়েছিলেন তিনি হৃদ ও মায়ার মধ্যেখানে বসতে, কিন্তু হৃদ সেই সুযোগ না দিয়ে মায়াকে মধ্যস্থ রেখে বসতে বসতে বলল, তোমার খাওয়া শেষ হলে উঠে যাও দাদা ভাই, আমার প্রাইভেসি লাগবে। আরাফ খানের খাওয়ার পর্বটা আরো আগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি খালি কাপের চা নিয়ে বসেছিলেন মূলত মায়ার সাথে আড্ডা জমাবেন বলে, কিন্তু হৃদ আরাফ খানকে বলে চলে যেতে গেলেই তিনি খানিকটা বিরক্ত গলায় বললেন, তুই রুমে কি এমন করতে পারিস না যে তোর বউ নিয়ে ডাইনিংয়ে প্রাইভেসি লাগবে? আরাফ খানের কথায় হৃদ একইভাবে উত্তর দিয়ে বলল, তুমি যা বুড়ো বয়সে রুমে
করতে পারো না, আমি তাই করি। হৃদের হেয়ালিপূর্ণ কথায় ক্ষেপে উঠলেন আরাফ খান। ওনাকে কেউ বুড়ো বললে বেজায় চটে যান তিনি। রেগে মেগে হৃদকে শুধালেন। বুড়ো হবে তোর বাপ, আমি এখনো জোয়ান আছি। হৃদ আরাফ খানের কথায় পাত্তা না দিয়ে মায়ার নাস্তার প্লেটে খাবার তুলে দিতে দিতে বলল, আচ্ছা। এই আচ্ছা কি হ্যাঁ? ওকে। পরপর হৃদের হেয়ালি কথায় আরাফ খানের রাগ বাড়ল। তিনি হৃদকে শুধিয়ে বললেন, তুই তোর মাকে আমার নামে মিথ্যা বললি কেন যে আমার বুক ব্যথা হয়েছিল কাল? আমার প্রাইভেসি দরকার ছিল, তাই বলেছি। হৃদের কথায় আরাফ খান অবাক সুরে বললেন, তোর প্রাইভেসির জন্য আমাকে হার্টের রোগী বানিয়ে দিবি? তুই এত প্রাইভেসি দিয়ে করিস কি বলতো? হৃদ সোজাসাপটা উত্তরে বলল। বউকে সময় দেই। হৃদের কথায় আরাফ খানও খোঁচা মারার মতো করে বলল, বউকে এত সময় দিয়ে করিস কি? বাপ তো আর হতে শুনলাম না, আবার চাস প্রাইভেসি? তোর বয়সে আমি 3 সন্তানের বাপ হয়ে গিয়েছিলাম এতদিনে, আর তুই এখনো একটারও হতে পারলি না। হৃদ মায়ার প্লেটে রুটি তুলে দিতে দিতে বলল, আমার বউ ছোট, তোমার মতো বুড়ো বউ বিয়ে করলে এতদিনে 3টা কেন 7টা সন্তানের বাপ হয়ে যেতাম। তুমি নিশ্চয়ই পুষ্টিহীন রোগী ছিলে বলে কষ্ট করে 3টার বাপ হতে পেরেছিলে। আমার মতো তাগড়া যুবক হলে নিশ্চয়ই এতদিনে খান বাড়িতে লাইন পড়তো তোমার সন্তানদের। হৃদের কথায় আরাফ খানের মুখটা থমথমে হয়ে গেল। তিনি পুষ্টিহীন রোগী ছিলেন। উনি এক ছেলে ও 3 কন্যা সন্তানের বাবা হয়েছেন। সেই সময়ে তিনি এক হৃষ্টপুষ্ট তাগড়া যুবক ছিলেন। ওনাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানও খুব একটা ছিল না। তাই বলে হৃদ ওনার সুন্দরী বউকে বুড়ো আর ওনাকে পুষ্টিহীন রোগী বলবে? আরাফ খান হৃদের কথায় রেগে চলে যেতে যেতে বললেন, তুই আর তোর বাপ পুষ্টিহীন রোগী, আমি তো তাও টেনে টুনে 4 সন্তানের বাপ হয়েছি। তোর বাপের তো তার মুরাদি নেই, দুটোতেই সে ক্লান্ত হয়ে ইতি টেনেছে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে। আর তুই এসেছিস আমার পুরুষত্বের দিকে আঙুল তুলতে? তোরা বাপ ছেলে মিলেও তো আমার 4 সন্তানের রেকর্ড ভাঙতে পারবি না। যদি পারিস তাহলে আমার নামও আরাফ খান না, অন্য কিছু রাখবো, যা। পরপর কথাগুলো বলেই আরাফ খান লাঠি হাতে বেরিয়ে যান। এখানে থাকলে যে হৃদের সঙ্গে কথাই পারবে না তা তিনি বেশ জানেন। সেই জন্য হৃদকে নিজের কথাগুলো শুনিয়ে বের হয়ে যেতে মায়াও হৃদের পাশ থেকে উঠে যেতে চাইল। হৃদ আর আরাফ খানের মাঝে এতক্ষণ মায়া নীরব দর্শক ছিল। লজ্জায় মুখ থমথমে হয়ে আছে মায়ার। ও হৃদকে এড়িয়ে চলে যেতে চাইলে হৃদ পিছন থেকে মায়ার চুলের বেনি টেনে ধরতেই মায়া মৃদুস্বরে আহ বলে চেঁচিয়ে উঠল ব্যথায়। হৃদ মায়ার বেনি হাতে পেঁচিয়ে মায়াকে পুনরায় জায়গায় বসাতে বসাতে বলল, রিত, আমি একই কথা বারবার বলতে ভালো লাগে না। রাতে বিষয়টা ছেড়ে দিলেও যে এখন তোমাকে ছেড়ে দেব, বিষয়টা এমন নয়। আমার তোমার উপর রাগ ছিল, কিন্তু বিশ্বাস হারাইনি কখনো। যদি বিশ্বাস হারাতাম তাহলে তোমাকে কখনো আমার বাড়িতে জায়গা দিতাম না। তুমি জানো আমি আমার কথা ছাড়া কারো কথা বিশ্বাস করে কাজ করি না। আমার আম্মু তোমাকে আমার বাড়িতে নিয়ে আসার পিছনে আমারও সম্মতি ছিল। যদি আমার সম্মতি না থাকতো তাহলে আমার মা কেন, দুনিয়ার কারো ক্ষমতা নেই হৃদ খানের বাড়িতে তোমাকে রাখার। সব কিছু একতরফা দেখতে নেই। আমি রাগটা সবার সামনে প্রকাশ করতে পারি, কিন্তু ভালোবাসাটা পারি না। হৃদের বাকি কথা শেষ হওয়ার আগে মায়ার মাঝে ফোড়ন কেটে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? মায়া হৃদের কথাগুলোর মাঝে শুধু একটা কথাই বুঝলো। হৃদ রাগ প্রকাশ করতে পারলেও হৃদের ভালোবাসাটা আড়ালে থাকে। তার মানে হৃদ মায়াকে ভালোবাসে। হৃদ মায়াকে ভালোবাসে সেটা মায়া জানে, কিন্তু হৃদ কখনো মায়াকে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়নি এটা নিয়ে। তাই আজ মায়ার কথায় হৃদের থেকে ভালোবাসার স্বীকারোক্তি করাতে চাইলো। কিন্তু হৃদ মায়ার কথায় বিরক্তি চোখে তাকালো মায়ার দিকে। মায়ার চুল ছেড়ে দিতে দিতে বলল, না, বাসি না। তাহলে আমিও আপনার সাথে থাকবো না, যান। মায়া জেদ করে আবারও উঠে যেতে চাইলে হৃদ পুনরায় মায়াকে টেনে চেয়ারে বসাতে বসাতে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুই থাকবি, তোর 14 গোষ্ঠীও থাকবে বেয়াদব। ঠিক আছে, যান, নিয়ে আসুন আমার 14 গোষ্ঠীকে। তারাই আপনার সাথে সংসার করবে না, আমি পারবো না। হৃদ ধমকে বলল, রিত,
হৃদের ধমকে মায়া হাত গুটিয়ে চুপ করে বসলো। হৃদ নিজের রাগ চেপে মায়ার প্লেটে খাবার তুলে দিতে মায়া পিঠ বেঁকে বসলো খাবে না বলে। হৃদ মায়ার কাঁধে হাত রাখতে মায়া হৃদের হাত সরিয়ে দিল। হৃদ পুনরায় রেগে গেল। সে জীবনে কারো এসব রাগ সহ্য করতে পেরেছে কিনা সন্দেহ, অথচ বিয়ে করে বউয়ের পাল্লায় পড়ে জীবনে যা না করেছে আজ তাই করতে হচ্ছে। হৃদ পুনরায় মায়ার কাঁধে হাত রাখতে চাইলে মায়া একইভাবে হৃদের হাতটা সরিয়ে দিতে গেলে হৃদ ক্ষেপে যায়। শক্ত হাতে মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে রাগান্বিত গলায় বলল, কি সমস্যা তোর? এমন করছিস কেন? খাবো না আমি। কেন? আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন। পারবো না। কেন? বিয়ে করেছি আমি, বউ আমার সাথে থাকবে তাই। তাহলে আম্মুকে এই বাড়িতে এনে দিন। আম্মু তো এই বাড়ির বউ। আপনারা কেন আম্মুকে এই বাড়িতে ফেরাচ্ছেন না? হৃদ মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, আমাকে এসব স্পর্শকাতর বিষয়ে জড়াবে না রিত। আম্মু আব্বুর বিষয়টা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা তাদের জীবনের সঙ্গে কি করবে সেটা তাদের একান্ত বিষয়। এত বছরও যখন তাদের সিদ্ধান্ত বদলায়নি, তাই আমি সন্তান হয়ে সেসবে জড়াতে চাচ্ছি না। আমার এমনিতেও কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা পছন্দ না। আমার মনে হয় আম্মুরও পছন্দ হবে না ওনার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করুক সেটা নিয়ে। তুমি এসবের থেকে দূরে থাকো রিত। আমি নতুন ঝামেলা চাচ্ছি না। হৃদের কথায় মায়া তর্ক করলো না, কারণ হৃদ আর সুফিয়া খান দুজনেই একই ব্যক্তিত্বের মানুষ। তাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ পছন্দ করে না তারা। তবে মায়া এতদিনে বেশ করে সুফিয়া খানকে চিনেছে। ওনার সংসার জীবন খুব পছন্দের। উনি যত্ন সহকারে আগলে রাখেন সংসারের প্রতিটি মানুষকে। হৃদ বা সুফিয়া খান হয়তো তাদের ব্যক্তিত্বের জন্য সহজে কাউকে মেনে নিতে পারে না, কিন্তু একবার যদি কাউকে মেনে নেয় সারা জীবন আগলে রাখার মতো গুণ তাদের আছে। সেই জন্য মায়ার ধারণা সুফিয়া খান নিহাল খানের সাথে মনোমালিন্যের জন্য দূরে দূরে থাকলেও আজও হয়তো দুজন দুজনকে ভালোবাসেন। নয়তো বিচ্ছেদের এত বছর পরও কেন কেউ কাউকে ডিভোর্স দিচ্ছেন না? ভালোবাসা আছে বলেই তো তারা বিচ্ছেদ চাচ্ছেন না। মায়ার ধারণা যদি কোনো রকমেও শ্বশুর শাশুড়িকে একত্রে এক ছাদের নিচে আনা যায়, তাহলে নিশ্চয়ই তারা তাদের মনোমালিন্য পিছনে ফেলে কথা বলার একটা সুযোগ দেবেন দুজন দুজনকে। কিন্তু এখন প্রশ্ন হলো, সুফিয়া খান যে মানুষ জীবনেও কারো কথা শুনে এই খান বাড়িতে পা রাখবেন না। বাকি রইল ওর শ্বশুর নিহাল খান। উনি খুবই নমনীয় স্বভাবের মানুষ। ওনাকে কোনোভাবে সুফিয়া খানের বাড়ি অবধি কয়েকদিনের জন্য পাঠাতে পারলে হয়তো কোনো একটা কাজ হতো, কিন্তু মায়া ওর শ্বশুরকে শাশুড়ির বাড়িতে পাঠানোর মতো এই অসম্ভব কাজটা কিভাবে করবে ও? মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে হৃদ মায়ার মুখের সামনে রুটি ছিঁড়ে এক টুকরো ধরতেই মায়া সেটি মুখে নিতে নিতে বলল, আপনার ফোন কোথায়? হৃদ কিছু বলবে তার আগেই মায়া হৃদের উপর চিরুনি তল্লাশি চালালো। হৃদের বুকে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাতড়ালো ফোনের খোঁজে, কিন্তু কোথাও হৃদের ফোনের খোঁজ না পেয়ে মায়া অধৈর্য হয়ে পুনরায় হৃদকে শুধালো, আপনার ফোন কোথায় বলুন। হৃদের বাম পাশে ডাইনিং এর উপর রাখা ছিল ফোনটি, ডান পাশে মায়া বসে। অধৈর্য মায়া হৃদের ডানে বামে না খুঁজে হৃদের উপর তল্লাশি করলো। হৃদ পুনরায় মায়ার মুখে খাবার তুলে দিতে বাম হাতে নিজের ফোনটি মায়ার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তুমি আমার হয়ে থেকো রিত। গোটা দুনিয়া আমি তোমার করে দেব। রাতের আকাশে অসংখ্য তারার মেলা। মস্ত বড় আকাশে থালার মতো চাঁদও উঠেছে। সেই চাঁদের আলোয় উজ্জ্বল ধরনী। রাত 10:17। জয়ী গ্রিলের মাথা ঠেকিয়ে সেই আকাশের চাঁদটার দিকে তাকিয়ে মনের উথাল পাথাল অসংখ্য কথা তীরের মতো বিঁধছে বুকে। আজ গত এক সপ্তাহ ধরে সে আয়নের ফ্ল্যাটে থাকছে, পরিবার থেকে দূরে। এর মাঝে জয়ী বেশ কয়েকবার মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওই বাড়ির খোঁজ নিতে। মুক্তাও বেশ জুয়ের উপর রেগে আছে। এমন পরিস্থিতিতে জুই কেন আয়নের সঙ্গে পালিয়ে গেল তা নিয়ে। জুয়ের বাবা নাকি ভীষণ কষ্ট পেয়েছেন জুয়ের কাজে। আচ্ছা, জুই কি আসলেই আয়নের সঙ্গে পালিয়ে এসেছিল? মনোবেদনায় ডুকরে কেঁদে উঠল জুই। আয়ন ঘরে প্রবেশ করতে করতে জুয়ের ফোপানোর শব্দে দ্রুত ঘরের আলো জ্বালালো। অন্ধকার কাটিয়ে শূন্য ঘরে কাউকে দেখতে না পেয়ে হাতে ব্যাগটা সোফায় রাখতে রাখতে হাঁটলো বারান্দার দিকে। জুইকে গ্রিল ধরে কাঁদতে দেখে আয়ন জুয়ের বাহু টেনে নিজের কাছে টানতে টানতে উত্তেজিত গলায় বলল, আপনি কাঁদছেন কেন জুই? কি হয়েছে?
আয়নের বুকে ঠাঁই পেয়ে জুঁয়ের কান্না বাড়ল। দুহাতে আয়নের পিঠ জড়িয়ে বুকে মুখ লুকাতে লুকাতে ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না ডাক্তার সাহেব, সবাই ঘৃণা করে। আব্বু আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন, বলেছেন আমি নাকি তাদের জন্য মরে গেছি। সত্যি আমি মরে গেছি ডাক্তার সাহেব? জুঁয়ের কান্নার কারণটা বুঝতে পেরে আয়ন গুমোট নিঃশ্বাস ফেলল। এই আজ নতুন নয়, জুঁই যবে থেকে এই বাসায় এসেছে তখন থেকে জুঁই নিজের পরিবারের থেকে দূরত্বটা হুট করে মেনে নিতে পারছে না। তাছাড়া আয়নও ভাবেনি জুঁইকে ওইভাবে নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। সে জুঁইকে নিজের কাছে আনতে চেয়েছিল, তবে সেটা সসম্মানে। আয়ন জুঁইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আমার উপর বিশ্বাস রাখুন জুঁই, আমি সব কিছু ঠিক করে দেব। আমার পরিবার এই মাসে লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে, তখন আমার বাবা মাকে আপনাদের বাসায় পাঠাবো। আপনার বাবাকে বুঝিয়ে তারপর সসম্মানে আনুষ্ঠানিকভাবে আপনাকে আমার ঘরে তুলব। আপনি কষ্ট পাবেন না জুঁই, আমাকে একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। আমি কোনো আনুষ্ঠানিকতা চাই না ডাক্তার সাহেব, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কোনো কিছুর পরিবর্তন চাই না। আমি জানি আমার বাবা কেমন, উনি এক জেদি পুরুষ। যতক্ষণ না তিনি নিজে থেকে সব কিছু বুঝবেন ততক্ষণ পর্যন্ত তিনি কারো কথা শুনবেন না। আমি চাই না আমার জন্য আপনি বা আপনার পরিবার ছোট হোক। যেটা হচ্ছে সেটা হতে দিন, আমি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করব দ্রুত। কয়েক মুহূর্ত দুজনের এইভাবে কাটলো। হঠাৎ জুঁয়ের হুঁশ ফিরতে সে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, জুঁই, আজকে আমি আপনার সাথে থাকি। জুঁই আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, না। প্লিজ জুঁই, না করবেন না, আমি রাতে চোখে দেখতে পাই না। আয়নের কথার মানে বুঝতে না পেরে জুঁই অবুঝ গলায় শুধালো আয়নকে বলল, মানে? হ্যাঁ জুঁই, আমি দূরের জিনিসটা একদম দেখতে পাই না, সেজন্য ডক্টর বলেছে আমাকে বউয়ের আশেপাশে থাকতে। আপনি ডাক্তার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো হার্ট সার্জন, চোখের ডাক্তারের কাছে না গেলে চোখের সমস্যা ভালো হবে কিভাবে বলুন? আয়নের মন গড়া কথার মানে জুঁই বুঝতে পেরে জুঁই দুহাত বুকে বাঁধতে বাঁধতে বলল, তা ডাক্তার আর কি বলেছে আপনাকে? বলেছে আমার নাকি ভিটামিনের অভাব। তো কি করতে হবে? আপনার আশেপাশে থাকতে বলেছে, আপনাকে বেশি বেশি সময় দিতে, রাতে আপনার সঙ্গে একই বিছানায় ঘুমাতেও বলেছে। আয়নের কথায় জুঁইয়ের হাসি পেল। নিজের হাসি চেপে রাখতে না পেরে জুঁই চলে যেতে নিয়ে বলল, যত সব ধান্দাবাজি আপনার, সরেন। জুঁই আয়নকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ন শক্ত হাতে জুঁইয়ের বাহু টেনে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি দূরে গেলে তো চলবে না জুঁই, এমনি আমার চোখের সমস্যা, দূরের জিনিসটা দেখি না। আপনাকে হারিয়ে ফেললে তো আমার ভিটামিনের অভাব বাড়বে জুঁই। এর থেকে বরং আপনি আমাকে জড়িয়ে ধরে একটা শক্ত করে চুমু খান, যেন আমার সকল অপুষ্টিহিতায় চলে যায়। জুঁই লজ্জায় সিটিয়ে গেল আয়নের বুকে। খানিকটা মোছড়ামুছড়ি করে আয়ন থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। অসম্ভব। আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। আয়ন এক হাতে জুঁইকে জড়িয়ে অপর হাতে জুঁইয়ের গাল স্পর্শ করে শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, মায়া ঢাকায় নেই, হৃদের সঙ্গে চট্টগ্রামে আছে। আপনাকে কাল নিয়ে যাব চট্টগ্রামে, তারপরও আজকে আমাকে বাধা দেবেন না জুঁই, প্লিজ। রাত 11:27। মায়া অন্ধকার রুমে অল্প আলোয় পায়চারি করছে ঘর জুড়ে। হাতে হৃদের ফোন। এটা সকালে নিয়েছিল, তখন থেকে এটা মায়ার কাছেই আছে। এই ফোনে মায়া দুটো কাজ করেছে। এক, রাফার সাথে যোগাযোগ করেছে। দ্বিতীয়ত নিজের বাড়িতে কল দিয়েছিল মায়ার নাম্বারে, কিন্তু রেহেনা বেগমের নাম্বারটা বরাবরই বন্ধ বলেছে। মায়া খানিকটা চিন্তিত নিজের পরিবার নিয়ে। বহুদিন ধরে মায়া নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন। এমন না যে মায়া ওর পরিবারের সবাইকে মিস করবে, মায়া শুধু ওর মায়ের সাথে যোগাযোগ করতে চায়। মায়াকে যখন ওর বাড়ি থেকে সুফিয়া খান নিয়ে আসে তখন ওই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না। অনুকূল পরিস্থিতিতে মায়ার মা কেমন আছে সেটাই জানতে চায়। নিজের মায়ের সঙ্গে কথা বলতে না পেরে মায়া ভীষণ হতাশ হলো।
তবে আজ বেশ কয়েকবার সোফিয়া খানের সঙ্গে মায়ার কথা হয়েছে। মায়া এখন একমাত্র লক্ষ্য কিভাবে সোফিয়া খানকে এই বাড়িতে নিয়ে আসা যায়। মায়া জানে কাজটা সহজ হবে না, তারপরও মায়া এই অসাধ্য কাজটা সাধন করতে চায়। মায়া রুম জুড়ে পায়চারি করার মধ্যে হৃদ ঘরে ঢুকলো। অল্প আলোয় মায়াকে কালো ছায়ার মতো দেখাতেই হৃদ ঘরে আলো জ্বালালো। মায়াকে সাদামাটা একটা সুতির থ্রি পিস পরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ দেওয়াল ঘড়িতে সময়টা দেখে নিয়ে কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? এত রাত অবধি জেগে আছো কেন? হৃদের ক্লান্তি মাখা মুখটার দিকে তাকিয়ে মায়া মিনমিন করে বলল। আমার ঘুম আসছে না। হৃদ হাতের কোটটা ছুঁড়ে সোফার উপর ফেলতে ফেলতে মায়ার দিকে হাত বাড়িয়ে ডেকে বলল। কাছে এসো। মায়া জড়তার পায়ে এগিয়ে গেল হৃদের দিকে। হৃদ মায়ার নাক টেনে কপালে টোকা দিতে দিতে খানিকটা ঝুঁকে গেল মায়ার উপর। ঠান্ডা গলায় বলল। শার্ট চেঞ্জ করো। হৃদের কথায় মায়া অবাক নেত্রে তাকালো হৃদের দিকে, বলল, আমি? হৃদের সেই অপরিচিত মোহাচ্ছন্ন স্বর মায়ার সর্বাঙ্গ কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। মায়া হাঁসফাঁস করে জড়তায় হাত বাড়িয়ে হৃদের শার্টের বোতাম খুলে গা থেকে শার্ট ছাড়িয়ে নিতে মায়ার চোখে পড়ল হৃদের শক্তপোক্ত শরীরটা। হাতা কাটা গেঞ্জির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হৃদের আটো সাটো মাংসপেশি শক্ত দেহটা। মায়া হতবাক হতবুদ্ধির চোখে হৃদের শরীরের দিকে দৃষ্টি বোলাতে বোলাতে হাত বাড়ালো হৃদের বাহুতে। হৃদের শক্ত বাহু ছুঁয়ে মায়া হতবাক গলায় বলল, আল্লাহ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন নেতা সাহেব। আপনার শরীরে এত শক্ত কেন? মায়ার কথায় হৃদ পুনরায় মায়ার মাথায় টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, পাওয়ারফুল মেডিসিনে শরীর ফুলে গেছে একটু। মায়া এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হৃদের অ্যাক্সিডেন্টের কথা। মায়া অবুঝ গলায় প্রশ্ন করে বলল, ঔষধ? কিসের ঔষধ খান আপনি? এত অল্পতে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেলে হবে ম্যাডাম? কথাটা বলে হৃদ মায়াকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে চাইলে তৎক্ষণাৎ মায়া হৃদের হাত টেনে ধরল। পড়াই হৃদ কপাল কুঁচকে ঘাড় বেঁকিয়ে পেছনে তাকাতেই দেখল অশ্রুসিক্ত চোখে মায়াকে কাঁদতে। হৃদ হুট করে বুঝল না মায়ার কাদার কারণটা। মায়া হৃদের হাত টেনে তৎক্ষণাৎ দুহাতে হৃদকে চড়িয়ে বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল দীর্ঘদিনের চাপা কষ্টে। অনেকটা দিন হৃদের সুস্থতার জন্যে আল্লাহর কাছে সুস্থতা কামনা করে কেঁদে কাটিয়েছে মায়া। অথচ মানুষটা সুস্থ হয়ে সামনে আসার পর দুজনের দূরত্ব কমছে না। মায়া এলোমেলো দুহাতে হৃদের গাল আঁকড়ে হৃদের মাথা টেনে নিচু করলো মুখোমুখিতে। এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁতে দিতে হৃদ খানিকটা শকড খেলো। মায়া হাইটে ছোট হওয়ায় দুপায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হৃদকে চুমু খেতে গিয়ে দিকে এগিয়ে গেল। হৃদ মায়ার শরীরের ভারসাম্য বজায় রেখে পিছু হাঁটলো পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের পা বিছানায় ঠেকতে হৃদ ধপ করে বিছানায় বসে পড়লে মায়া হৃদের বুকের উপর ঝুঁকে গেল। দুহাতে হৃদের দুগাল আঁকড়ে এলোমেলো ঠোঁট হৃদের মুখ ছুঁয়ে উঠল হৃদের মাথায়। অ্যাক্সিডেন্টের জায়গাগুলোতে মায়া পরপর ঠোঁট বুলিয়ে ডুকরে কেঁদে উঠল দুহাতে হৃদের গলা জড়িয়ে। হৃদের গলায় মুখ ডুবিয়ে কেঁদে উঠে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচবো না নেতা সাহেব, সত্যি বাঁচবো না। আপনার সঙ্গে দুঃখের জীবন কাটাতে রাজি, কিন্তু আপনাকে হারিয়ে সুখী হতে রাজি নই। সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর 12টা পেরিয়ে 1টার ঘর। তপ্ত রোদে খা খা করছে ধরণী। মায়া ওড়নার আঁচলে গলার ঘামটুকু মুছে নিয়ে আকাশের দিকে তাকালো। অতিষ্ঠ গরমের শরীর জ্বালা করছে। এই অসময়ে রিকশার আশায় এদিক সেদিক তাকালো মায়া। গায়ে সাদামাটা একটা থ্রি পিস জড়ানো, মুখে ওয়ান টাইম মাস্ক, হাতের পার্সে কিছু টাকা আর হৃদের ফোন। মায়া লম্বা ঘোমটা টেনে যতটা নিজেকে আড়াল করা যায় ততটাই করলো। এই অসময়ে হৃদের অনুপস্থিতিতে মায়ার রাস্তায় বের হওয়ার কারণ দুটো। প্রথমত, মুরাদপুরে মায়াদের আগের বাসায় যাবে আরিফের সঙ্গে দেখা করতে। দ্বিতীয়ত, রাফা মায়ার সঙ্গে দেখা করতে চেয়েছে কোনো একটা কারণে। মায়া জানে কারণটা কি হতে পারে।
সেই জন্য মায়া নিজেও চাচ্ছে রাফার সঙ্গে কথা বলতে। মায়া রাফাকে আরিফের বাসায় আসতে বলে সে অনেকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকার পর অবশেষে রিকশার দেখা পেল। তপ্ত রোদে রিকশায় চড়ে বসতে মায়া আশেপাশে বেশ পরিচিত ছেলেপেলেদের দেখা পেল। এরা হৃদের লোক সেটা মায়া জানে। মায়ার শ্বশুরের নির্বাচনের জন্য রাস্তায় ব্যানার পোস্টার লাগাচ্ছে ছেলেপেলেগুলো দলবদ্ধ হয়ে। সেই জন্য মায়া রিকশার হুড তুলে নিজেকে আড়াল করলো। গায়ের ওড়নাটা পেঁচিয়ে যতটুকু নিজেকে আড়াল করা যায় ততটুকুই করলো। হৃদের অনুপস্থিতিতে মায়া খানবাড়ি থেকে বেরিয়েছে, সেটা কেউ জানে না। জানলে অবশ্য মায়াকে বের হতে দিত না কেউ, কারণ হৃদের কঠোর নিষেধ আছে মায়ার বাইরে বের হওয়া নিয়ে। কিন্তু মায়া নিজের ব্যক্তিগত কাজের জন্য কাউকে না জানিয়ে খানবাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। তবে খানবাড়ির সদস্যরা মায়াকে বের হতে না দেখলেও খানবাড়ির সার্ভেন্টরা ঠিকই দেখেছে মায়াকে বের হতে। তাছাড়া খান পরিবারের সদস্যরা বাড়িতে কেউ উপস্থিত ছিল না মায়ার বেরিয়ে আসার সময়। হৃদ বাদে বাড়ির সকল ছেলেরাই নিহাল খানের নির্বাচনের কাজে বাইরে ছিল। হেনা খান নিজের ঘরে ছিল বলে মায়া বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে এসেছে। মায়ার ধারণা বিকালের আগেই সে খানবাড়িতে ফিরে যাবে। যেহেতু হৃদ বাসায় নেই সেহেতু খানবাড়ির অন্য সদস্যরা মায়ার বাড়ি থেকে বের হওয়া নিয়ে ঝামেলা করবে না। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হঠাৎ মায়ার হাত ব্যাগে থাকা হৃদের ফোনটি বেজে উঠল। মায়া চমকে ওঠার মতো ব্যাগ হতে ফোনটি বের করতেই স্ক্রিনে ভাসলো রাফা নামটি। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৃদের কল ভেবে সে ভয় পেয়েছিল। মায়া কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল রাফার স্বর।